মৌলি আর বিক্রমের সমস্ত কথা আড়াল থেকে শুনে ফেললো বাণী আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী কাজ করছে, তখন অনিরুদ্ধ আসে আর এসেই বলে, বাণী কি করছো তুমি? তখন বাণী বলে, আমি না মা আর মাসিমাকে এসব কাজ করতে আর দেখতে পাচ্ছি না, তাই আমি নিজে এই কাজগুলো করছি। আর তাছাড়া ওই বিক্রম দেবের অফিসে গিয়ে তো কোনো প্রমাণই আমরা উদ্ধার করতে পারলাম না, সেই জন্য না মনটা খুব খারাপ, ভালো লাগছে না। তখনই অনিরুদ্ধ বাণীকে ধরে আর বলে, শান্ত হও বাণী, এত মন খারাপ করো না। আমার সঙ্গে বিয়ে হওয়াতেই তোমাকে এত ঝামেলা পোহাতে হচ্ছে, একটার পর একটা লড়াই তো তোমাকে লড়তেই হচ্ছে। না হলে আমার সঙ্গে তোমার মিল না হলে তোমাকে এত ঝামেলা পোহাতে হতো না বাণী। তুমি দিব্যি ভালো থাকতে। এখন তোমার রেস্ট নেওয়া দরকার। আর এখন দেখো তুমি কি করছো। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আমি না সে আগে থেকেই লড়াই করে এসেছি। তবে আগের লড়াইয়ে না কেউ আমার পাশে ছিল না। এখন তো তবুও দিন শেষে আপনি আমার পাশে আছেন, আমার হাতটা ধরার মতো মানুষ আছে। এটাই আমার দিন শেষে শান্তি। জানেন তো, এই শান্তিটা না আমার আগে ছিল না। এই বলেই অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বাণী। তখন অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরে। অন্যদিকে মৌলি ঈশানীকে ভুলভাল বোঝাতে থাকে আর বলে, মম, ওই বাণীর কথায় এই বাড়িতে থাকতে রাজি হয়ে গেলে? সবাই আমরা এখন চাকরের মতো খাটছি ওই বাণীর জন্য। এই সব কিছু হয়েছে বাণীর জন্য। তখন ঈশানী বলে, কি আর করব, বাণী তো আমাদের কাউকে কিছু জিজ্ঞাসা না করেই নিজেই ডিসিশন নিয়ে নিয়েছে। আমাদের আর কি করা ছিল বলতো? তখন মৌলি বলে, আমি না মানতে পারছি না মম, এই বাণী আমাদের হয়ে সব ডিসিশন নিয়ে নিল। আমার বন্ধু বান্ধবরা সবাই তো ফোন করে করে বলছে ওদের বাড়িতে গিয়ে গিয়ে আমাকে থাকতে, কিন্তু আমি না না করে দিয়েছি। বলেছি আমার মম, ড্যাড, দাদু, ঠাম্মি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আমি না তোমাদের ছেড়ে কোনোদিনও পালাবো না। আমার ভালো লাগছে না মম এসব দেখতে। এখন কি না তোমরা এসব কাজ করছো ওই বিক্রম দেব আমাদের কি খাটাচ্ছে। আর ড্যাড কোথায় মম? তখন ঈশানী বলে, তোমার ড্যাড আর কি, তোমার ডেডকে বিক্রম দেব কোথায় যেন পাঠিয়েছে কাজে। তখন মৌলি বলে, ওই বিক্রম দেবের কথা বাবা কেন শুনছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ড্যাড কোনো প্রতিবাদ করতে পারছে না। ড্যাডই বা কেনই বাড়িতে পড়ে আছে? বাণীর কথাই বা কেন শুনছে? আমি তো বুঝতে পারছি না। তুমি ড্যাডকে বোঝাও। তখন ঈশানী বলে, তোমার ড্যাডকে আমি বুঝিয়েছি, কথা বলিনি আবার। তোমার ড্যাড বলে বাণী যেটা বলছে সেটা নাকি ঠিক বলছে। ঠিকই তো। এই বাড়ি থেকে পালিয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়। এই বাড়ি থেকে তোমার ড্যাডও যেতে চায় না। এই বাড়িটা তোমার ড্যাডের, সবার। তাই এই বাড়ি থেকে পালিয়ে গেলে বিক্রম দেব জিতে যাবে, সেটাই বলছে তোমার ড্যাড। তাই বাণীর কথায় সহমত হচ্ছে উনি। তখন মৌলি বলে, কি ড্যাড কি না ওই বাণীর কথাতে সহমত হচ্ছে? আমি তো বুঝতে পারছি না মম। শুধু শুধু বাণীর কথা কেন শুনতে যাচ্ছে এই বাণী? বাড়ি শুধু সবাইকে ব্রেনওয়াশ করে ফেললো। তখন ঈশানী বলে, আমিও সেটাই ভাবছি। তোমার ড্যাড তো কখনো এরকম ছিল না, হঠাৎ করেই বাণীর কথা কেন শুনছে? আমাকে ভাবতে হবে। তখন মৌলি মনে মনে বলে, তোমাকে তো কোনো কিছু ভাবতে দেবো না মম। আমি যেটা ভাববো তোমাকে আমি সেটাই ভাবাবো। তখন মৌলি বলে, আচ্ছা মম, তোমাকে ড্যাড কি এমন বলেছে যেটা তোমাকে এত ভাবাচ্ছে? তখন ঈশানী বলে, তোমার ড্যাড বলছে যে এই বাড়ি থেকে কিছুতেই পালিয়ে যাবে না। বিক্রমদেব জালিয়াতি করে বাড়িটা নিয়ে নিয়েছে। তাই বিক্রমদেবকে কিছুতেই জিততে দেয়া যাবে না। এটাই আমাকে ভাবাচ্ছে। তখন মৌলি বলে, আমি না ভাবতে পারছি না মম, যে ড্যাডের মতো মানুষ ওই বাণীর বলা কথাগুলোই বলছে। তুমি ভাবতে পারছো? বাণী তো এরকম করে কথা বলে। আর আজকে ড্যাডও ঠিক এরকম ভাবে কথা বলছে বাণীর ভাষায়। কি হচ্ছে মম এগুলো? তখন ঈশানী বলে, তাই তো আমিও না ভাবতে পারছি না। ওই বাণী সবাইকে ম্যানিপুলেট করে ফেলছে, সবাইকে নিজের মতো করে চালনা করছে। কি করব আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, এরকমটা কিছুতেই হতে পারে না। তখন মৌলি বলে, তাই তো মম, বাণী যা বলবে তাই কি হবে নাকি? বাণীর জন্য আজকে আমাদের বাড়ির কি অবস্থা, তুমি বুঝতে পারছো? তখনই ঈশানী দেখে যে পিনাকি ফোন করেছে। তখন ঈশানী বলে, তোমার ড্যাড ফোন করেছে। তখন ঈশানী ফোনটা রিসিভ করে বলে, কি গো, তুমি আসছো না কেন? তখন পিনাকি বলে, আমার 2 দিন সময় লাগবে এখানে কাজ করতে, আমি পরশুদিন আসবো। তখন ঈশানী বলে, পরশুদিন আসবে মানে? তুমি বাণীর কথায় তাল মেলাচ্ছ, আমি তো বুঝতে পারছি না। তখনই পিনাক্ষী বলে, শোনো, বাণী যেটা বলছে না সেটা ঠিক বলছে। বাণী ভুল কিছু বলেনি, বাণীর কথাই শুনতে হবে। তখন এই কথা বললেই ফোনটা রেখে দেয়। তখন মৌলি বলে, আমি বুঝতে পারছি না মম, ড্যাড আমাদের কথা ভাবছে না, তোমার কথা ভাবছে না। আমরা কিনা এখানে চাকরের মতো খাচ্ছি নিজেদের বাড়িতে নিজেরা। এসব কিছু হয়েছে বাণী আর অনিরুদ্ধর জন্য। তখন ঈশানী বলে, হ্যাঁ, বাণীর সঙ্গে এবার আমি কথা বলবো। এরকম ভাবে আর চলতে পারে না। বাণী যা বলবে তা আমরা কেন শুনতে যাব? তখনই মৌলি মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে বানি আর অনিরুদ্ধ সবার জন্য চা নিয়ে আসে। এদিকে দাদু, ঠাম্মি, ঈশানী, সাথী সবাইকে চা দিতে গেলেই বিক্রমদেব এসে
চায়ের কাপগুলো ছুঁড়ে ফেলে দেয় আর বলে, বাহ, আমি তো ভাবতেই পারছি না আমার বাড়ির চাকরগুলো কিনা আমার দামি দামি সোফাতে বসে পায়ের উপর পা তুলে বসে বসে চা খাচ্ছে। এমন দিনও আমার দেখতে হচ্ছে। এত বড় সাহস হয় কি করে সবার, যে আমার সোফাতে বসে আমার পারমিশন ছাড়া চা খাওয়া হচ্ছে। শোনো বানি, এরকমটা যদি আর কোনোদিনও দেখেছি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তখন তো এই কথা শুনে অনিরুদ্ধ বাণী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন বিক্রমদেব বলে, শোনো, আমি যা বলবো এখন থেকে তাই হবে। একদম আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে না। এতদিন তোমাদের যার যার রুমে থাকতে দিয়েছিলাম, তো এখন থেকে দুটো রুম, শুধুমাত্র দুটো রুমের মধ্যেই দুই বাড়ির মানুষ থাকবে। এক রুমের মধ্যে রয় বাড়ির ফ্যামিলি মানুষ থাকবে, আরেক রুমের মধ্যে চ্যাটার্জি বাড়ির মানুষ। কি করে থাকবে সেটা আমার দেখার দরকার নেই। তখন অনিরুদ্ধ বলে, আমরা এতগুলো মানুষ কি করে থাকবো একসঙ্গে? তখন বাণী বলে, হ্যাঁ, বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, কি করে থাকবে? তখনই বিক্রমদেব বলে, সেটা তো তোমাদের পুলিশ নিয়ে আমার অফিসে যাওয়ার আগে ভাবা উচিত ছিল, তাই না? আর যদি কোনো রকম কোনো চালাকি দেখেছি বাণী, তাহলে তো এখন দুটো রুম দিয়েছি, তারপরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই বাড়ির ত্রিসীমানায় আমি আসতে দেব না, বুঝতে পেরেছো? তখনই এই বলেই বিক্রমদেব সবাইকে শাসায়। তারপর বিক্রমদেব পড়ে যেতে লাগলেই অনিরুদ্ধ বাণী তাকে ধরে ফেলে। তারপরে তানিয়া তার জন্য জল নিয়ে আসলেই বিক্রমদেব রেগে সেখান থেকে চলে যায়। ওইদিকে মৌলি বলে, আজকে সব কিছু তোমাদের জন্য হয়েছে। তোমরা কোন আক্কেলে বলো তো এই বিক্রমদেবের অফিসে পুলিশ নিয়ে গেলে? আমি তো বুঝতে পারছি না, কেন নিয়ে গেছো তুমি? তখন বাণী বলে, শোনো মৌলি, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। এখন আমাদের সবার আলাদা হওয়ার সময় নয়। এখন আমাদের সবাইকে একত্র হয়ে থাকতে হবে। বিক্রমদেব কিন্তু এই শক্তিটাকে ভয় পায়, যে আমরা এখনো সবাই একত্রে আছি। তাই কেউ কারো হাত ছাড়বো না। হ্যাঁ, দুটো রুম, দুটো রুমে আমরা থাকবো। পুরুষরা এক রুমে, মেয়ে মানুষরা সবাই এক রুমে। তখন ঈশানী বলে, বানি, আমি না ভাবতে পারছি না এসব কি করে করছো। তখন দাদু বলে, বানি একদম ঠিক কথা বলেছে। বানি যা বলছে ঠিক বলছে। বানির সঙ্গে আমরাও একমত। তাই বাড়ি যা বলবে তাই হবে। তখন দাদুর কথা শুনে বাড়ি খুশি হয়ে যায়। তখন দাদু বলে, ঠিক আছে, বিক্রমদেব যেরকম ভাবে থাকতে বলছে আমরা ওরকম ভাবেই থাকবো। আর তাছাড়া আমরা একসঙ্গে আছি, সেটাতেই না ওই বিক্রমদেবের সমস্যা। তখন সাথী বলে, হ্যাঁ, আমরা একত্রে থেকে নেব, তাতে কি হয়েছে? তখনই এক এক করে সবাই সবার হাত ধরে। অন্যদিকে শ্যামলী বিদ্যুতের বাড়িতে যায়, গিয়ে বলে, বিদ্যুৎ বাবা, তুই ঠিক আছিস তো? দেখ না, আমি না তোর এখানে সব কাজ করে নেব, আমি এখানেই থাকবো বাবা, ওই বাড়িতে আর যাবো না, ওই বিক্রমদেব লোকটা না খুব খারাপ। তখন বিদ্যুৎ বলে, কিন্তু মা, এখানে তো তুমি থাকতে পারবে না। তখন শ্যামলী বলে, কেন, তুই আমাকে এখানে থাকতে দিবি না? তখন বিদ্যুৎ বলে, শোনো, তুমি যদি তানিয়াকে নিয়ে আসতে পারো, তাহলে আমি কুয়াশাকে মানিয়ে নেব, তুমি এই বাড়িতে থাকতে পারবে তাহলে। তখন শ্যামলী বলে, তুই ভুল করছিস বিদ্যুৎ, দিদিভাই কিন্তু ওই অনিরুদ্ধ আর বাণীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না রে। তখন বিদ্যুৎ বলে, শোনো মা, তোমাকে আমি যেটা বলেছি সেটা করো। দরকার হলে ওকে বুঝিয়ে বাজিয়ে এখানে নিয়ে আসবে। আমার মেয়ে তানিয়া, আমার মেয়েকে কি আমার আদর করতে ইচ্ছে করে না? তখন শ্যামলী বলে, হ্যাঁ জানি তো, তোর মেয়ে তোর আদর করতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, তবে আমি এখানেই থাকবো রে বিদ্যুৎ, আমার ওখানে ভালো লাগে না। তখন বিদ্যুৎ বলে, ঠিক আছে যাও। ওইদিকে একটা রুমের মধ্যে দুইটা খাট পেতেই তারপর বাণী বলে, আমি মৌলি আর ঠাম্মি নিচে শুয়ে পড়বো, আর মাসিমা আর মা উপরে শোবে। তখন মৌলি বলে, না, আমি কিছুতেই নিচে শোবো না। তখন অনিরুদ্ধ বলে, বুঝতে পেরেছো বানি, ওই মৌলির জন্য না বিদ্যুৎই ঠিক আছে। ওই যে কেমন ফ্লোরে ঘুমোতো, ভালো ছিল না ব্যাপারটা? তখন মৌলি বলে, দেখ, আমি জানি না, আমি কিন্তু এই খাটেই শোবো। তখন ঈশানী বলে, আচ্ছা, তোমরা চুপ করবে? আচ্ছা, মৌলি না হয় ওপরেই শোক, তাতে কি হয়েছে? তখন নয়নতারা চলে আসে আর সেই বলে, আমিও উপরে ঘুমোবো, আমার কোমরে খুব ব্যথা করছে। তখন তো অনিরুদ্ধর বাণী অবাক হয়ে দেখতে থাকে। তখন শ্যামলীও এসে খাটের উপরে ওঠে আর বলে, আমারও কোমরে খুব ব্যথা, আমি এখানে শুবো। তখন পিনাকি ঈশানীকে ফোন করে। তখন ঈশানী বলে, কি ব্যাপার, তুমি কোথায়, এখনো আসছো না কেন? আর মৌলি দেখো না, খাটে শুতে চাইছে, নিচে শোবে না বলছে। তখন ঈশানী বলে, দেখো বাণী যা বলছে তাই শোনো। তখন ঈশানী বলে, সবাইকে ম্যানিপুলেট করছো তাই তো বাণী, নিজের কথা শোনাচ্ছ? তখন অনিরুদ্ধ বলে, না মাসিমা, তুমি ভুল বুঝছো। তখন বাণী বলে, বেশ, আমরা বরং একত্রে করে ফেলি সবকিছু। একটা বিছানা হলেই তাহলে তার নিচের উপরে কাউকে শুতে হবে না। যেমন বিয়ে বাড়িতে একসঙ্গে বিছানা করে সবাই ঘুমায়, হই হুল্লোড় করে, সেরকম হলে কেমন হয় বলো তো? তখনই সেখানে সবাই মিলে খুব আনন্দ করে কথা বলে আর বলে, তাহলে তো ভীষণ ভালো হয়। তারপর অনিরুদ্ধকে বাণী বলে, তাহলে আরেকটা খাট এনে তারপর এখানে পেতে দিন না। তখন দাদু বলে, বেশ আনন্দ হবে, মেয়েরা তো খুব আনন্দ করবে। তারপরে অনিরুদ্ধ গিয়ে আরেকটা খাট নিয়ে এসে সেই রুমের মধ্যে পেতে দেয়। ওইদিকে সাথী বলে, ঈশানী,
আজকে আমরা কতদিন পরে বলো তো একসাথে ঘুমাবো? তখন ঈশানী বলে, ঠিকই বলেছো সাথী। সেই পিনাক্ষী আর তাপসদা যখন কাজে যেত তখন তো আমরা একসঙ্গে ঘুমোতাম, তাই না? এদিকে নাচে গানে মেতে ওঠে সবাই। তারপরে দাদু এসেই তানিয়ার হাতে একটা কাপ দিলে অনিরোধ বলে, এই কাপটাই হলো আমার মেয়ের জন্য আসল কাপ দাদু। তারপরে সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে শুয়ে পড়ে। ওইদিকে দাদুর মাথা টিপে দিতে থাকে অনিরুদ্ধ। তখন দাদু বলে, অনিরুদ্ধ তুমি তো সে আগের মতো মাথা টিপে দিচ্ছ। তখন অনিরুদ্ধ বলে, দাদু তোমার মনে আছে তোমার পাকা চুল তুলে দিলে তুমি 1 টাকা করে দিতে? সেটাই তো আমার জীবনে ছিল প্রথম ইনকাম। তারপর দাদু ঘুমিয়ে গেলেই অনিরুদ্ধকে অফিস থেকে কিংসুক ফোন করে আর বলে, স্যার আপনি সব ফাইলগুলো নিয়েছেন তো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ ফাইলগুলো সব নিয়ে এসেছি, আমি রাতের মধ্যে কমপ্লিট করব। তারপর অনিরুদ্ধ ফাইল দেখতে থাকে। ওইদিকে বানি আর ঈশানী একসঙ্গে ঘুমিয়ে আছে। তখনই মৌলি হঠাৎ করে চুপি চুপি বিছানা থেকে উঠে বাইরে চলে যায়। তখনই বানি বলে, কি ব্যাপার, মৌলি কোথায় যাচ্ছে? এই বলেই বানিও মৌলির পিছু নেয়। তখন বানি মৌলিকে খুঁজে না পেয়ে সঙ্গে সঙ্গে অনিরুদ্ধর কাছে যায়, গিয়ে বলে, মিস্টার চ্যাটার্জি মৌলিকে না খুঁজে পাচ্ছি না। তখন অনিরুদ্ধ বলে, মানে? তখন বানি সবটা খুলে বলে আর বলে, বাইরে আসতেই ওকে দেখলাম, এখন আবার দেখি নেই। তখন অনিরুদ্ধ বলে, তার মানে বিক্রম দেবের সঙ্গেও দেখা করতে গেছে। চলো আমরা গিয়ে দেখি ওরা কি কথা বলছে। তখন বানি আর অনিরুদ্ধ বলে, হ্যাঁ চলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।